হ্যালো পিপল, আমার লিটারেচার ভি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে গল্পের শেষ নেই, দ্য স্টোরি দ্যাট হ্যাজ নো এন্ডিং। দেবপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার এই বুক রিডিংটা, মানে এই বুক রিডিংয়ের আজকে হচ্ছে এপিসোড 27, 27 নম্বর পর্ব। তো শুরু করি। 26 নম্বর এপিসোডে আমরা পড়ছিলাম মিশরের মামি রহস্য, যেটা ছিল আজকে অনেক দূর পর্ব আমরা চলে এসেছি। যারা নতুন দর্শক, যারা পিরামিড আর মমির রহস্যের আমরা পড়ছিলাম 26 পর্বে, 26তম পর্বে পিরামিড আর মমির রহস্য। আজকে সেই অধ্যায়টিরই পরের অংশটুকু পড়ব। সো যারা আগের এপিসোডগুলো দেখতে চান তারা একটু চ্যানেলটা ঘাটাঘাটি করলে এই লিটারেচার প্লে লিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন সবগুলো এপিসোড। আর এছাড়াও আমি চেষ্টা করব যে নানান জায়গায় লিঙ্ক দেওয়ার অপশন আছে ইউটিউবে, তো লিঙ্কগুলো যাতে ওখানে দিয়ে দিতে পারি এবং যাতে সহজেই সেটা আপনাদের চোখে পড়ে। সো শুরু করি। যে গল্পের শেষ নেই, দ্য স্টোরি দ্যাট হ্যাজ নো এন্ডিং। সো এই বুক রিডিং খেলাটা কিন্তু অনেক মজার আছে। কেন মজার এটা আমি শেষে বলবো। সো এখন পড়ছি এপিসোড 27, পিরামিড আর মমির রহস্যের পরের অধ্যায়টুকু। গত পর্বে আমরা শেষ করেছিলাম যে মিশরের ফেরাওদের কিভাবে কবর দেওয়া হতো। আজকে আমরা জানব গরিব লোকদের বেলায় কি হতো মিশরে। অবশ্য গরিব লোকের বেলায় একেবারেই অন্য কথা। তাদের মরা শরীরগুলোকে অমনভাবে টিকিয়ে রাখবার কথাই ওঠে না। পণ্ডিত আর পাণ্ডা পুরোতের দল তাই তাদের সম্বন্ধে অন্য বিধান দিল। বলল, মৃত্যুর পর মানুষকে পশ্চিম দিকের পাহাড় পেরিয়ে অনেক দূরের এক জায়গায় যেতে হবে। সেখানে দেবতা অসিরিস বিচারে আসীন। যে মানুষ সারা জীবন ধরে মুখ বুঝে খেটেছে, দেবতা অসিরিস খুশি হয়ে তাকে পোলাও পায়েস খেতে দেবে। কিন্তু যে লোক রুখে দাঁড়িয়েছে, মানেনি রাজাকে, মানেনি পুরোত পাণ্ডাকে, দেবতা অসিরিস তাকে দেবেন দারুণ কঠিন শাস্তি। মানুষের উচিত তাই শুধু মুখ বুঝে মেহনত করা, আর সেই মেহনত দিয়ে গড়া জিনিস পৌঁছে দেওয়া রাজা রাজরা আর পুরুত পাণ্ডাদের ভাণ্ডারে। দক্ষিণার পয়সা গুনে আর নৈবেদ্যের চাল কলা জমিয়ে তখনকার দিনের পুরুত পাণ্ডারা নেহাতি কম বড়লোক হতো না। কেউ কেউ তো রীতিমতো পাল্লা দিতে পারত মহারাজের সঙ্গে, ফেরাউদের সাথে। এত বড় লোক। প্রাচীন মিশরকে চিনতে চাও, সত্যিকারের চিনতে চাও, তাহলে ভেবে দেখো সেই লক্ষ লক্ষ মানুষের কথা যাদের মেহনত দিয়ে তৈরি হয়েছে অমন আশ্চর্য ঐশ্বর্য, অমন সব চোখ ধাঁধানো কীর্তি। তাদের খবর পাওয়া যায় ও দেশের খুব পুরনো ছবিতে, এমনকি কিছু কিছু পুরনো লেখাতেও। ছবিতে দেখতে পাওয়া যায় সেসব লক্ষ লক্ষ মানুষ রুক্ষ রুক্ষ মরুভূমি, ধুধু রোদ, তার মধ্য দিয়ে ওরা বিরাট বিরাট পাথর টেনে নিয়ে চলছে। সেই পাথর দিয়ে গড়া হয়েছে পিরামিড। ছবিতে দেখবে সেই সব হাজার হাজার মানুষ চলছে রাজার জন্য ভোগ বিলাসের সম্ভার কাঁধে বয়ে। বোঝার ভারে তাদের পিঠগুলো ধনুকের মতো বেঁকে গেছে। পেট ভরে খেতে পায় না বলে তাদের শরীরে হাড় আর চামড়ার মাঝখানে আর কিছুই নেই। প্রাচীন মিশর, কত ঐশ্বর্য! এইসব ঐশ্বর্য তাদেরই হাত দিয়ে গড়া, অথচ তাদের নিজেদের কপালে জুটল শুধু সেপাইদের চাবুক, বরকন দাসদের বল্লম, আর তিলে তিলে ক্ষয়ে যাওয়া, মরে যাওয়া, শেষ হয়ে যাওয়া। মমিদের গায়ে জড়ানো ওই যে ফিতাগুলো, ওগুলোতেও খুদে খুদে ছবির অক্ষরে অনেক কথা লেখা আছে। সেই লেখা থেকে খানিকটা বাংলা করে তুলে দেই, আন্দাজ করতে পারবে যারা মেহনত করত তাদের দশাটি কি রকম ছিল। এক জায়গায় লেখা আছে, কামারকে দেখেছি কামার শালায় কাজ করতে, আগুনের মুখে হাঁপড় নিয়ে সে দিন রাত বসে রয়েছে। এরকম ভাবে দিনের পর দিন একটানা বসে থাকতে থাকতে তার গায়ে পচা আর আষ্টে গন্ধ হয়ে গিয়েছে।
খোদাই করা সমস্ত দিন ধরে কঠিন পাথর কেটে চলছে। খোদাইকার সমস্ত দিন ধরে পাথর কেটে চলেছে। তারপর দিনের শেষে যখন তার হাত দুটো নেহাতি চলতে চায় না, তখন হয়তো সারা দিনের মজুরি বাবদ 2 টুকরো রুটি জুটল। কিন্তু পরের দিন সূর্য উঠবার সঙ্গে সঙ্গে সে যদি আবার কাজে না লাগে, তাহলে তার হাত দুটো পিঠের দিকে শক্ত করে বেঁধে রাজমিস্ত্রির কথা বলবো? পরনের কাপড় বলতে তার কোমরে শুধু 1 টুকরো নেংটি। কাজ করতে করতে তার আঙ্গুলগুলো ক্ষয়ে গিয়েছে। কিন্তু তার যদি খিদে অসহ্য হয়ে ওঠে, তাহলে নিজের আঙ্গুলগুলোকে কামড়ানো ছাড়া আর কোনো গতি থাকে না। হাঁটু দুটো বুকে দুমড়ে সমস্ত দিন তাঁত বুনছে তাঁতি। কখনো যদি সূর্যের আলো দেখবার জন্য তার প্রাণটা ছটফট করে, তাহলে দোরের পাহারাদারদেরকে নিজের রুটির টুকরো টুকরো ঘুষ দিতে হবে। মুচি যেন সমস্ত দিন ধরে কাতরাচ্ছে। পেটের জ্বালা যদি অসহ্য হয়, তাহলে চামড়ায় দাঁত ফোটানো ছাড়া আর কোনো গতি নেই। নীল নদের ধারে মানুষের যে প্রথম সভ্যতা গড়ে উঠেছিল, এই হলো তার ভেতরের দিককার আসল চেহারা। এই চেহারাটা বড় নোংরা, বড় বিশ্রী। মানুষ অত সভ্য হলো, পৃথিবীকে কতখানি জয় করতে শিখলো, কিন্তু তার উল্টো পিঠেই দেখা গেল মানুষের এই চরম অপমান, এই হেরে যাওয়ার দিক। কিন্তু তাই বলে কি ভাবতে হবে মিশরের ওই যে সভ্যতা, তার আসলে কোনো দাম নেই? তাও নয়। গর্ডন চাইল্ড বলে সাম্প্রতিককালের একজন শ্রেষ্ঠ বিদ্বান ব্যাপারটা খুব স্পষ্টভাবে বুঝিয়েছেন। মানুষের গল্পটা যত সরল হলে আমরা খুশি হতাম, আসলে তা সেরকম নয়। যদি একেবারে আদিম কালের সামনে সমন অবস্থা থেকে, যাকে বলে আদিম সাম্যবাদ, তা থেকে মানুষ একেবারে সোজা সড়ক ধরে আগামীকালের ঐশ্বর্য ভরা সাম্যবাদ পর্যন্ত এগোতে পারত, তাহলে তো সত্যি দারুণ খুশি হওয়ার কথা হতো। কিন্তু মানুষের এগোয়ার গল্পটা আসলে অমন সহজ সরল নয়। তার এগোবার পথটা খুবই জটিল। প্রায় চোখে পড়ে আশ্চর্য কীর্তির ঠিক উল্টো পিঠেই কুৎসিত শোষণ। প্রাচীন মিশরের কথাই আরেকটু খতিয়ে দেখা যাক। অনেকখানি এলাকা জুড়ে অনেক মানুষের উদ্বৃত্ত উৎপাদন যদি এক জায়গায় জড়ো করা সম্ভব হতো, তাহলে মানুষ সভ্যতার প্রথম ইমারতই গাঁথতে পারত না। আর সভ্যতার ইমারত যদি একটা সময় শুরুই না হতো, তাহলে মানুষের সভ্যতার পথে ধাপে ধাপে এগোতেই পারত না। সেদিক থেকে দেখলে প্রাচীন মিশরের কীর্তি সত্যিই পরম আশ্চর্যের ব্যাপার। কিন্তু তার উল্টো পিঠটা যেমনই নোংরা, তেমনি ঘৃণ্য। অনেক মানুষকে মরতে হয়েছে, অনেক মানুষকে সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন। তার মূল্য চোকাতে পেরেছে বলেই মানুষের সভ্যতার আঙিনায় প্রথম পৌঁছাতে পারল, নইলে আটকে থাকতে হতো অসভ্য অবস্থাতে। অতখানি মূল্য চোকাতে না হলে আমরা নিশ্চয়ই দারুণ খুশি হতাম। কিন্তু পণ্ডিতি ভাষায় মানুষের অগ্রগতি দ্বন্দ্বমূলক। সোজা কথায় তার দুটো দিক আছে, আর এই দুটো দিকের মধ্যে প্রচণ্ড সংঘাত। এই সংঘাত বাদ দিয়ে মানুষের পক্ষে এগোবার খুব একটা সাদামাটা সোজা পথের কথা কবির কল্পনার মতো হতে পারত। কিন্তু বৈজ্ঞানিক ইতিহাস হতে পারত না। মানুষের সত্যিকারের গল্প যদি বুঝতে চাও, তাহলে এই দুই দিকের মধ্যে সংঘাতটা ভুললে চলবে না। তাই
মিশরের ওই সভ্যতা মানুষের ইতিহাসে যেসব আশ্চর্য ঐশ্বর্য দিয়ে গিয়েছে তার কথা কিছুতেই ভোলা যাবে না। আর সেই ঐশ্বর্য বলতে শুধুই রাজা রাজরার হীরে জহরত বুঝতে যাওয়াও নেহাতি ভুল হবে। কৃষি বিজ্ঞানের দিক থেকে অর্থাৎ কিনা চাষাবাস করবার কায়দা কানুনের ব্যাপারে মিশরের সভ্যতা মানুষকে কি আশ্চর্যভাবেই না এগিয়ে নিয়ে গেল। তাছাড়া জ্যোতির্বিজ্ঞান, জ্যামিতি, আরো কত রকম। কৃতদাসদের ওই বুক ফাটা কান্নার কথা ভাবতে ভাবতে এই দিকগুলোর সম্বন্ধে খেয়াল হারালে চলবে না। আর তাছাড়া কৃতদাসরা তো শুধু কাঁদেই না, তাদের মেহনত ওই রকম নির্মমভাবে লুট করা হতো, কিন্তু তারা শুধু মুখ বুঝে তা সহ্য করেনি। শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ওরাও দল বেঁধেছে, রুখে দাঁড়িয়েছে অনেকবার। আর তাদের এই বিদ্রোহে এমনকি ধুলো হয়ে গেছে নানান রাজার রাজত্ব। কিন্তু শেষ পর্যন্ত ওদের জিত অবশ্য হয়নি। পুরনো শোষকদের ওরা মাঝে মাঝে হটিয়ে দিতে পারলেও তার জায়গায় জুড়ে বসেছে নতুন শোষকের দল। শোষণের পালা একেবারে শেষ করে দেবার মতো অবস্থা যে তখন ছিল না, সেই অবস্থা আজকের দিনে, আজকের পৃথিবীতে স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জিত হয়নি বলে, শোষণের পালাও শেষ হয়নি বলে কৃতদাসদের ওই বিদ্রোহকে তুচ্ছ করতে যাওয়া চলবে না। কেননা ওই বিদ্রোহের কাহিনী আমাদের মনে পড়িয়ে দেয় বঞ্চিত লাঞ্ছিত মানুষের শক্তির কথা। তারা দল বেঁধে এক হয়ে দাঁড়াতে পারে আর যখন রুখে দাঁড়ায় তখন একেবারেই দুর্বার হয়ে ওঠে তাদের শক্তি। সিপাহী শান্তি পাইক পেয়াদা কিছু দিয়েই তা আর রোখা যায় না। অত্যন্ত সাময়িকভাবে তো নয়, অন্তত সাময়িকভাবে তো নয়। কিন্তু প্রাচীন মিশরে এই যে জাতীয় বিপ্লব সফল হয়নি, রাজার দাপট শেষ পর্যন্ত হার মেনে যায়। কিন্তু প্রাচীন মিশরে এই জাতীয় বিপ্লব সফল হয়নি, রাজার দাপটে শেষ পর্যন্ত হার মেনে যায়। ইয়াস, আমাদের বর্তমান পৃথিবীর সাথে এই যে প্রাচীন মিশরের এই যে শাসক শ্রেণীদের যে স্টাইল শোষণ করার, তার কি কোনো মিল পাচ্ছেন? যে বিশেষ করে ওই লাইনটাতে যে তারা কত যেন বললাম, যে চারদিকে শুধু কীর্তি আর কীর্তি, কিন্তু এই কীর্তিগুলোর পিছনে যে কত মানুষের আহাজারি হাহাকার, কত মানুষের কান্না জড়িয়ে আছে, আমরা সেটা ভুলে যাই। ওই অংশটুকু আমি এটা আবার পড়তে চাচ্ছি, যেখানে প্রাচীন মিশরের যেই ছোট ছোট খুদে ছবিগুলো বা লেখার মধ্যে শ্রমিকদের জীবন কেমন ছিল সেটার বর্ণনা করা হয়েছে। যে যে কাজ করতো ওই কাজ করতে করতেই সে মৃত্যুবরণ করতো। তাকে সারাক্ষণ 24 ঘন্টা কাজের উপরেই রাখা হতো, অমানসিক নির্যাতন করা হতো, কাজে একটু সময় অবসর দেওয়া হতো না, এবং তার বিনিময়ে তারা পেত হচ্ছে 2 টুকরো রুটি। কিন্তু তাদের কারিগরি, তাদের বানানো সব জামা কাপড় থেকে শুরু করে আসবাব, সব কিছু তৈজসপত্র সব কিছু দিয়েই রাজা বাদশারা মহাসুখে মহাশান্তিতে দিন কাটাতো। সো ওই অংশটুকু আমি আরেকবার পড়তে চাই। কামারকে দেখেছি কামারশালায় কাজ করতে, আগুনের মুখে হাঁপড় নিয়ে সে দিনরাত বসে আছে। ওই রকমভাবে দিনের পর দিন একটানা বসে থাকতে থাকতে তার গায়ে পচা আর আষ্টে গন্ধ হয়ে গিয়েছে। খোদাইকার সমস্ত দিন ধরে কঠিন পাথর কেটে চলেছে। তারপর দিনের শেষে যখন তার হাত দুটো আর নেহাতি চলতে চায় না, তখন হয়তো সারাদিনের মজুরি বাবদ 2 টুকরো রুটি জুটল। কিন্তু পরের দিন সূর্য উঠবার সঙ্গে সঙ্গে সে যদি আবার কাজে না লাগে, তাহলে তার হাত দুটো পিঠের দিকে শক্ত করে বেঁধে, এ বাঁধার পরে কি হবে তার লেখকও আর লিখতে চাননি। আপনার কি মনে হয় যে হাত দুটো পিছনে বেঁধে আসলে তাকে কি করা হবে? মেরেই ফেলা হবে, তাই না? সত্যি তাকে মারা হবে, চাবুক দিয়ে আঘাত করা হবে। তারপর রাজমিস্ত্রির কথা বলবো, যে রাজমিস্ত্রিরা পিরামিড বানিয়েছিল,
এই সব বিশাল বিশাল পাথরের চাই টেনে এনে কত মানুষ ওগুলোর নিচে পড়ে মারা গেছে তার কোনো ইয়াত্তা নাই। এবং তাদের মৃত্যুর কোনো আসলে মূল্য ছিল না, মূল্য নাই বলে হবে না, তাদের মৃত্যুর মূল্যটা তাদের মৃত্যু দিয়ে তারা সেই এইসব অমূল্য সৃষ্টি করে গেছে। এটাই হচ্ছে আমরা এই যুগে এসে এখন বলতে পারি কি তাদের সম্পর্কে। কিন্তু এখনো কিন্তু আমরা ওইটার মধ্যেই আছি, এখন তো পিরামিড বানাচ্ছি না, এখন আমরা অন্য কিছু বানাচ্ছি। কি মনে হয় আপনার? আগেকার দিনের মানুষজন যে পরিশ্রম করতো, এখনকার দিনের আমরা ঠিক কি সেই সিস্টেমের মধ্যেই আছি না? খালি জাস্ট একটু আমাদের ফরম্যাটটা হয়তো ডিফারেন্ট, আমাদের মেশিনগুলো হয়তো ডিফারেন্ট, আমাদের টুলগুলো হয়তো ডিফারেন্ট। সো আপনাদের এই বইটা পড়ে আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো আমার এই বুক রিডিং, আমার লিটারেচার ভি ব্লগ এখানেই শেষ করি। সাথে থাকবেন দ্য স্টোরি দ্যাট হ্যাজ নো এন্ডিং এর। বাই বাই, সবাই ভালো থাকেন।